ভারত আমাদের বন্ধু হিসেবে আমাদের সাহায্য করতে আসেনি, এবং ভারত যে আমাদের বন্ধু না এটা গত 54 বছর মানুষ দেখেছে, দেখছে, এখন বুঝছে। অধ্যাপক গোলাম আজম যেটা 1971 সালে বুঝেছিল, মানুষ সেটা 2024 এসে বুঝেছে, 53 বছর পরে। উনি স্পষ্ট বলেছেন 3টা কারণে ভারত আমাদের সাহায্য করেছে, তাদের নিজের স্বার্থে, আমাদের স্বার্থে নয়। 1 নম্বর, এই অঞ্চলে তাদের সম্প্রসারণবাদী নীতি এবং যে উপনির্ভরশীল নীতি, যে সাম্রাজ্যবাদী নীতি, এইটার পথে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো পাকিস্তান। পাকিস্তানকে ভেঙে টুকরা করতে হবে, দুর্বল করতে হবে। এটা ছিল তাদের প্রথম উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য ছিল এই দেশের এই বিশাল জনগোষ্ঠীকে একটা অর্থনৈতিক বাজারে পরিণত করতে হবে। 3 নম্বর, এই যে এই ভূখণ্ডটা যেটা তার 3 সাড়ে 3 দিকে আমরা থাকলে আমরা এটাকে একটা তাবেদার সরকার বসে আমাদের অধীনস্থ করে রাখতে পারবো। তারা কিন্তু তিনটাতে সফল হয়েছে, এবং সব সফল হয়েছে এই আওয়ামী লীগ ফ্যাসিবাদী দলের মাধ্যমে। তাদের উদ্দেশ্য সৎ ছিল না, এবং কেউ কিন্তু দেশপ্রেমিক কেউ কিন্তু ভারতের বন্ধু মনে করে না। 2016 সালে গুম করা হয়। আপনাকে কোথা থেকে এবং কিভাবে ধরা হয়েছিল স্যার? আপনার এটা মনে আছে কিনা? জি জি, হ্যাঁ, তোমার চোখে জলের মতো ভাসে। আমি আমার মার সাথে খেতে বসছিলাম রাতে আনুমানিক সোয়া আচ্ছা, নটার আচ্ছা। দিকে। এই বাসাতেই? এই বাসাটা। আচ্ছা। তো আমাকে নিচে থেকে জানালো আসছে। তারপরে তো তারা আমাকে পরে আসলো, আমি জিজ্ঞাসা করলাম, তাদের নাম পরিচয় জানতে চাইলাম, বলেনি। কিন্তু আমি, যারা এসেছিল উপরে, নিচে আরো অনেক ছিল, শুনেছি 5-7টা মাইক্রোবাস ছিল, 30-35 জন ছিল। কয়টার সময় ঠিক এটা? রাতের সোয়া নটায় বললাম, জি। সোয়া নটা থেকে সাড়ে 9টার মধ্যে কোনো জি, এক জি। সময়। তো আমি শুনেছি একজন কর্নেল না ব্রিগেডিয়ার যেন নিচে ছিল, উপরে আসেনি। কিন্তু উপরে যিনি আসছিল তাকে দেখে আমি চিনেছি, একজন লেফটেন্যান্ট কর্নেল। আচ্ছা। সে জানে না আমি তাকে চিনি, কারণ আমার বাবা যেদিন 23শে অক্টোবর 2014 ইন্তেকাল করেন এই হাসপাতালে, তখন সেদিনও সে এসেছিল ওখানে। তো ওখানে একটু চিৎকার চেঁচামেচি করছিল, তো আমি আরেকজনকে জিজ্ঞাসা করে জানতে পেরেছি সে কে। কিন্তু আমি যাদেরকে চিনি এটা সে জানে না, না একসাথে কোনো চাকরি করিনি। আমি তাকে দেখেই বুঝে ফেলেছি ডিজি ভাই, কিন্তু আমি ওটা পরিচয় দিইনি, কারণ ওটা দিয়ে তখন আমার জান আরও বেশি হুমকির মুখে পড়বে। আমি যদি আমাকে যারা অপহরণ করে তার পরিচয় জানতে পারি, তখন কিন্তু আমার জীবনের নিরাপত্তা আরও বেশি ঝুঁকির পড়বে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি। ওই জন্য আমি ওটা জানতে দিইনি। আমি তাদের সাথে, আপনারা কারা, আপনাদের পরিচয় কি, আপনাদের পরিচয়পত্র দেখান, আপনারা কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোক কিনা, আমার বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট আছে কিনা, আমার ওয়ারেন্ট না থাকলে আপনারা নিতে পারেন না। তারা আমার একটা প্রশ্নের জবাব দেয়নি। তারা খালি বলছিল যে আপনার হাত দেন, হাত দেন, মানে হ্যান্ডকাপ হাতে নিয়ে। ওই অফিসারের হাত না, তার সাথে আরও কয়েকজন ছিল, 4-5 জন, সব লম্বা চওড়া। তারা সাধারণত ওই কাউকে অপহরণ করতে হলে এরকম ফিজিক্যালি স্ট্রং দেখে দেখে লোক নিয়ে যায়, তিনি দরকার হলে ধস্তাধস্তি করেন। আচ্ছা, আচ্ছা। স্ট্রং মানে হ্যাঁ। ফিগার। তো আমার এমন এক অবস্থা আসলো যে আমি যদি যখন হাত না দিই তখন তারা আমার গায়ে হাত দিবে। এমন অবস্থা ছিল? হ্যাঁ, মানে তারা হাতটা নাড়াচাড়া করছে খুব, হাত দেন, হাত দেন, চিৎকার চেঁচামেচি। ওই অফিস আমার সাথে খুব দুর্ব্যবহার করেছে, আমাকে তুই করে কথা বলেছে। আচ্ছা। আপনার পরিবারের সবাই তখন বাসাতে? হ্যাঁ। তাদের সামনে? তো তারপরে হাত নিল, হাত বাঁধলো, চোখ বাঁধলো, গাড়িতে নিয়ে গেল, মুখোশ পড়লো। এরপরে আমার মা, আমার স্ত্রী, তাদের সাথে, আমার মার সাথে না, আমার স্ত্রীর সাথে চরম দুর্ব্যবহার করেছে। তাকেও নাকি গায়ে হাত দেয়নি, কিন্তু তাকে আপনি চলেন, আপনি চলেন, ধমকে শুরু হয়েছে, তাকেও নিয়ে যাবে। তো আমার ওয়াইফ তখন আমার মার হাত গিয়ে ধরেছে, আমাকে নিতে হলে আমার মাকে নিতে হবে। তখন আর কিছু বলেনি। আমার 2টা না 3টা মোবাইল নিয়ে গেছে, আমার ল্যাপটপ, আলমারিটারি ভেঙেছে, অনেক কাগজপত্র নিয়ে গেছে। আমার বাসার যুবতী কাজের মেয়ে ছিল, তাকে চর মেরেছে। আমার বাসার সিকিউরিটি স্টাফ যারা ছিল তাদের সবাইকে মারধর করেছে। আমার বিল্ডিংয়ের ম্যানেজার তাকে মাটিতে ফেলে তার বুকের উপর লাফিয়েছে, সিসি ক্যামেরা ভেঙেছে, রেকর্ডার নিয়ে গেছে। তো এই অবস্থা নিয়ে গেল আমাকে। এতে রওনা হতে হতে হয়তো 10টা সাড়ে 10টা আনুমানিক ধারণা করি। বাবার কথা যদি বলি, তিনি সৈনিক ছিলেন। 71-এর ভূমিকা নিয়ে তার আলোচনা সমালোচনা আছে স্যার। আপনি আপনার বাবার কিভাবে মূল্যায়ন করেন? আজকে আমি আপনার বাংলাদেশের নাগরিক। আজকে যদি সিলেট ডিভিশন বা রংপুর ডিভিশন স্বাধীনতার আন্দোলনে ডাক দেয়, আমি আপনার দেশপ্রেমিক হিসেবে কি করব? আপনি কি বলবেন যে হ্যাঁ ঠিক আছে, আপনারা আলাদা হয়ে যাও? বলেন, আপনি আপনি রাজি হবেন? রংপুরবাসীর সবাই রাজি হবে? সিলেট আন্দোলন ডাকলে সিলেট সবাই রাজি হবে? এখন দেশের স্বার্থের কথা বিবেচনা করে, দেশের কল্যাণের কথা বিবেচনা করে, যার মূল্যায়নে যেটাকে ভালো মনে হয় সে সেটাই করবে। আওয়ামী লীগ কি মুক্তিযুদ্ধের কথা চিন্তা করেছিল? কোনোদিন চিন্তা করেনি, কোনোদিন চিন্তা করেন। আপনি যদি দেখেন যে প্রবাসী সরকার গঠনের প্রক্রিয়া, আপনি আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট নুরুল কাদেরের নাম শুনেছেন কিনা জানি না।
যিনি 1971 সালে যে অস্থায়ী সরকার যেটা ছিল, যেটা সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন, তাজউদ্দিন সাহেব প্রধানমন্ত্রী ছিলেন, সেই সরকার গঠনের প্রক্রিয়াটা হলো তাজউদ্দিন সাহেব ইন্দিরা গান্ধীকে বলেছে, ভারতের প্রধানমন্ত্রী, যে আমাদেরকে আপনার সহায়তা করেন। তখন জিজ্ঞাসা করেছে যে আপনারা কি সরকার গঠন করেছেন? উনি বলেছেন হ্যাঁ করেছি। ওনার সাথে তখন পর্যন্ত অন্য কোনো নেতার দেখাও হয়নি। উনি এককভাবে বলেছেন, যেহেতু সৈয়দ নজরুল ইসলাম ভাইস প্রেসিডেন্ট ছিলেন আওয়ামী লীগের, যে উনি ভাইস চেয়ার প্রেসিডেন্ট এবং অস্থায়ী রাষ্ট্রপতি, এবং যেহেতু তাজউদ্দিন সাহেব সেক্রেটারি ছিলেন, উনি বলেছেন আমি প্রধানমন্ত্রী, এবং আরও মন্ত্রী পরিষদ আরও 3 জন নিয়ে উনি বলেছেন আমরা এই 5 জন মন্ত্রী পরিষদ। তখন পর্যন্ত কোনো ওনার সাথে কারোর সাথে দেখাও হয়নি। তার মানে তাদের মুক্তিযুদ্ধে কোনো প্রস্তুতি ছিল না, তারাও মুক্তিযুদ্ধ চায়নি। এবং ইতিহাস সাক্ষী, শেখ সাহেব অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। উনি বাংলাদেশকে বিভক্ত করতে চাননি। উনি 7ই মার্চ এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম বলেছে, কিন্তু স্বাধীনতা ঘোষণা করেনি। এবং উনি বক্তৃতার শেষে কিন্তু পাকিস্তান জিন্দাবাদও বলেছে। এবং 7ই মার্চ থেকে 23শে মার্চ পর্যন্ত জুলফিকার আলী ভুট্টো এবং তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সহ এই হোটেল ইন্টার কন্টিনেন্টাল নিয়মিত প্রতিদিন মিটিং করেছে। উনি যদি মুক্তিযুদ্ধ চিন্তাই করে থাকে তাহলে মিটিং করবে কেন 7ই মার্চের পরে? তো উনিও পাকিস্তানের স্বাধীনতা চান। 25শে মার্চে, রহমান 25শে মার্চ আত্মসমর্পণ করেছেন 25শে মার্চে। আত্মসমর্পণ করেছেন, ওনাকে বাসা থেকে নিয়ে যাওয়া হয়েছে। জি, জি। আপনি আরেকটা জিনিস দেখেন, উনি যদি স্বাধীনতা চাইতেনই, স্বাধীনতার ঘোষণা যদি 7ই মার্চ হয়ে থাকে, আওয়ামী লীগ যদি দাবি করে থাকে যে স্বাধীনতার ওই 7ই মার্চের বক্তব্যে স্বাধীনতা, পৃথিবীর ইতিহাসে এমন কোনো সেনাপতি আছে যে বিপক্ষ সেনাপতি বলতে যুদ্ধ ঘোষণা করে আমি বসে থাকলাম, আমাকে আসলে তোমরা বন্দি করে নিয়ে যাও? পৃথিবীর ইতিহাসে এমন কোনো নজির নেই, এমন কোনো নজির নেই। আমি যদি যুদ্ধ ঘোষণা করি সেনাপতি হিসাবে, আমি যাব আমার সৈনিকদেরকে নিয়ে যুদ্ধে লড়াই করার জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য। তো শেখ সাহেব বাসায় বসেছিলেন, তার মানে উনিও কিন্তু পাকিস্তান ভাঙতেন। এবং 1947-এর পূর্বে উনি কিন্তু পাকিস্তান আন্দোলনের একজন অন্যতম প্রধান ছাত্র নেতা ছিলেন। এই সরওয়ার্দী ফজলুলের সাথে উনি সারা এই ভূখণ্ড ঘুরে ঘুরে, উনি আপনি পড়ে দেখেন, মুসলিম লীগ দিয়ে তার রাজনীতি শুরু। মুসলিম লীগ দিয়ে তো রাজনীতি হয়েছে 47-এর পরে। উনি আগে মুসলিম লীগ না, জাস্ট ছাত্র নেতা হিসাবে, উনি ছাত্র দল ছিল না, কিন্তু উনি বক্তৃতা দিতে পারতেন, সাংগঠনিক যোগ্যতা ছিল, পরিশ্রম করতে পারতেন, মেধাবী ছিলেন না উনি। উনি, আপনারা ওনার অসমাপ্ত আত্মজীবনী বইটা পড়ে দেখবেন। জি, জি, জি। উনি 22 বছরে বয়সে 3rd ডিভিশনে এসএসসি পাস করেছেন, তখন তো এসএসসি ম্যাট্রিক পাস করেছেন, এবং ডিগ্রিতে উনি 3rd ডিভিশন পেয়েছেন। তো কিন্তু উনি পরিশ্রমী ছিলেন, আবেগী কথা বলতে পারতেন, পরিশ্রম করতে পারতেন। তো সেই কারণে ফজলুল হক সাহেব, সরওয়ার্দী সাহেব ওনাকে কাজে লাগিয়েছে, এবং সারা দেশ ঘুরে। তখন ওনার মতো ওই বয়সে আর কারো এত ভূমিকা নেই কিন্তু পাকিস্তানের, পাকিস্তান গঠনে। এরপরে যখন উনি প্রথম মুসলিম লীগে, আনুষ্ঠানিকভাবে মুসলিম লীগে যোগ দেননি তখনও, আচ্ছা। ওই যখন আপনার আওয়ামী মুসলিম লীগ হলো, তখন উনি আওয়ামী মুসলিম লীগের জয়েন্ট সেক্রেটারি। তখন ওনার বয়স 28 বছর হয়ে যাওয়ার কিছু। তো শেখ সাহেবও স্বাধীনতা চেয়েছেন এমন কোনো প্রমাণ করে দিতে পারবে না। 25শে মার্চে ফ্রেঞ্চ টিভি, আরও অন্যান্য কোন টিভিতে উনি ভাষা স্পষ্ট বলেছে, আমার কাছে ভিডিও ক্লিপ আছে, আপনাকে চাইলে আমি দেখাতে পারবো, যে বলেছে যে ডু ইউ ওয়ান্ট ইন্ডিপেন্ডেন্স? হি সেড নো, নো ইন্ডিপেন্ডেন্স। তাহলে শেখ সাহেব স্বাধীনতা চেয়েছে বলে কেমন মানুষ? আমি যদি অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারি আমার মানে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, তাহলে আমি এতটুকুর প্রধানমন্ত্রী হব কেন? আমি ওইটুকু ছেড়ে দেবো কেন? আমি তো যত বেশি ক্ষমতা পাবো ততই আমার জন্য সুখকর। তো আওয়ামী লীগ নেতারা ওই অবস্থায় 25শে মার্চ পাকিস্তান যখন ক্র্যাকডাউন করলো, তখন তারা ভারতে পালিয়ে গেল, ভারতের সাহায্যের জন্য তারা যুদ্ধ করলো। তো আমার বাবা কিন্তু ওনার এই ট্রাইব্যুনালে 12ই জানুয়ারি গ্রেপ্তারের পূর্বে উনি ওনার সাক্ষাৎকারে স্পষ্ট বলেছেন যে আমরা 1971 সালে যদি আওয়ামী লীগ ভারতের সাহায্য না নিয়ে যুদ্ধ করতো, আমরাও মুক্তিযুদ্ধ করতাম। কিন্তু ভারতের সাহায্য নয়, আমরা এটাকে সমীচীন মনে করিনি, কারণ ভারত আমাদের বন্ধু হিসেবে আমাদের সাহায্য করতে আসেনি। এবং ভারত যে আমাদের বন্ধু নয়, এটা গত 54 বছর মানুষ দেখেছে, দেখছে, এখন বুঝছে। অধ্যাপক গোলাম আজম যেটা 1971 সালে বুঝেছিল, মানুষ সেটাও 2024 এসে বুঝেছে, 53 বছর পরে। উনি স্পষ্ট বলেছেন 3টা কারণে ভারত আমাদের সাহায্য করেছে, তাদের নিজের স্বার্থে, আমাদের স্বার্থে নয়। 1 নম্বর, এই অঞ্চলে তাদের সম্প্রসারণবাদী নীতিপাত এবং যে উপনির্ভরশীল নীতি, যে সাম্রাজ্যবাদী নীতি, এইটার পথে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো পাকিস্তান। পাকিস্তানকে ভেঙে টুকরা করতে হবে, দুর্বল করতে হবে, এটা তাদের প্রথম উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য ছিল এই দেশের এই বিশাল জনগোষ্ঠীকে একটা অর্থনৈতিক বাজারে পরিণত করতে হবে। 3 নম্বর,
এই যে এই ভূখণ্ডটা যেটা তার 3 সাড়ে 3 দিকে আমরা থাকলে আমরা এটাকে একটা তাবেদার সরকার বসে আমাদের অধীনস্থ করে রাখতে পারবো। তারা কিন্তু তৃণমূলতে সফল হয়েছে, এবং সব সফল হয়েছে এই আওয়ামী লীগ ফ্যাসিবাদী দলের মাধ্যমে। আজকে দেখেন ভারতের পণ্যের সর্বস্তর লাভ। ওরা টিভি চ্যানেল খুলবেন, আমাদের চ্যানেলের চেয়ে ওদের চ্যানেল বেশি, অথচ আমাদের চ্যানেল ওদের প্রবেশ অধিকার নেই। আমাদের পণ্য আমাদের পণ্য সারা দুনিয়ায় রপ্তানি হতে পারে, ওদের এখানে যেতে পারে না। তো এইভাবে তারা আমাদের সেই দেশটাকে তারা অর্থনৈতিকভাবে পঙ্গু করছে, তারা রাজনৈতিকভাবে পঙ্গু করছে। তো তাদের উদ্দেশ্য সৎ ছিল না, এবং কেউ কিন্তু দেশপ্রেমিক কেউ কিন্তু ভারতকে বন্ধু মনে করে না।